আজকের ক্রাইমের যে সত্য ঘটনা সেটা মহারাষ্ট্রের ঠানে ডিস্ট্রিক্টের কল্যাণ নামের একটা শহর। সেই শহরে ভোরবেলায় 5:30টার সময় 8 ডিসেম্বর 2019 ঠান্ডার মধ্যে এক ভদ্রলোক এক বড় কালো রঙের ব্যাগ নিয়ে পৌঁছেছিলেন স্টেশনের বাইরে। তিনি গোয়া নাগা বলে একটা জায়গাতে যেতে চাইছিলেন। অটো ড্রাইভারদের জিজ্ঞেস করছিলেন যে ওই এরিয়াতে কেউ যাবে কিনা। বেশিরভাগ অটো ড্রাইভার না বলে দিচ্ছিল। তো খালিদ মোমিন নামের একজন ড্রাইভার রাজি হয়। তার অটোতে যখন ব্যাগটা তুলতে যাওয়া হয় তখন তার মনে হয় যে ব্যাগটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খালিদ মোমিন বলেন যে ব্যাগে কি আছে। ভদ্রলোক বলেছিলেন যে ব্যাগে পচা সবজি আছে। খালিদ বলেছিল যে এত যত্ন করে পচা সবজি কে একটা নতুন ব্যাগে নিয়ে যায়। ভদ্রলোক বলেছিলেন যেটা তোমার কাজ তুমি সেটাই করো, তুমি উল্টো পাল্টা কথাতে যাচ্ছ কেন। খালিদ বলে যে আমি ভাড়াতে নিয়ে তবেই যাব যদি আপনি ব্যাগটা খুলে আমাকে দেখান। ভদ্রলোক বলে কেন, কে তুমি যে আমি তোমাকে ব্যাগ খুলে দেখাবো। দুজনের মধ্যে তর্ক। খালিদ নিজের ফোন বের করে বলে যে যদি আপনি ব্যাগ খুলে না দেখান আমি কিন্তু কল করব পুলিশকে। ভদ্রলোক বলেন যে আমারও ভাই কিন্তু পুলিশেই চাকরি করে, তুমি আমাকে পুলিশের ভয় দেখিও না। এবার খালিদ একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। সেখানে এসে দাঁড়ায় অন্য আরো একজন অটো ড্রাইভার, নাম সেলিম খান। সে বলে যে হ্যাঁ আমি ভাড়াতে যাব। তার কারণ হচ্ছে যে ভদ্রলোক যেখানে যেতে চাইছিলেন সেই জায়গার ভাড়া হচ্ছে 70 টাকা। ভদ্রলোক 150 টাকা দিয়ে যেতে রাজি হয়েছিলেন। সেখানে যাওয়ার আগেই, অটোতে ওঠার আগেই তিনি 150 টাকা সেলিমের হাতে দিয়ে দিয়েছিলেন। এবার সেলিমের গাড়িতে সেই ব্যাগটা তোলা হয়। এবার কিন্তু সেলিমেরও গন্ধ লেগেছে। এতক্ষণ মমিনের সাথে কি কথা হচ্ছিল ওই ভদ্রলোকের, সেলিম সে বিষয়ে জানে না, কারণ সেলিম তখনই এসেছিল সেই এরিয়াতে। এবার সেলিম ওই ভদ্রলোককে দুবার জিজ্ঞেস করে যে আপনার ব্যাগে কি আছে, এত গন্ধ কেন। ভদ্রলোক দুবার প্রশ্নেরও কোনো উত্তর দেয়নি। অটোটা নিয়ে একটু এগিয়েছে সেলিম। ভদ্রলোক বলে দাঁড়াও দাঁড়াও। সেলিম যেই দাঁড়ায়, ভদ্রলোক সেই অটো থেকে নেমে সোজা ছুটে ভেতরে চলে যায় স্টেশনের, যে স্টেশন থেকে সে একটু আগে বেরিয়ে এসেছিল। ইতিমধ্যে অন্যান্য অটো ড্রাইভাররা সেখানে এসে জমা হয়েছে, আর সেলিম চিৎকার করে বলছে আপনার ব্যাগ, আপনার ব্যাগ, আপনার ব্যাগ নিয়ে যান। কিন্তু ভদ্রলোক কারোর কোনো কথা না শুনে সোজা ঢুকে পড়ে স্টেশনের ভেতরে। দু একজন অটো ড্রাইভার পেছনে যায়, কিন্তু তাকে খুঁজে কেউ পায়নি। এবার অটো ড্রাইভাররা ঠিক করে যে যে ব্যাগটা তিনি ফেলে রেখে গেছেন সেটা একটু খুলে দেখা যাক। হালকা একটু চেন খুলতেই দেখা যায় তাতে মানুষের পায়ের আঙুল দেখা যাচ্ছে। তারা আবার চেনটা বন্ধ করে দিয়ে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। পুলিশ চলে আসে। পুলিশ আসার পর সেই যে বডিটা, সেই ব্যাগটা, সেটাকে ফরেন্সিক ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়। টেস্ট করার পর জানা যায় যে শ্বাসরোধ করে মারা হয়েছে এই মেয়েটাকে। মেয়েটার বয়স 22 থেকে 25-এর মধ্যে। মেয়েটার যে বডিটা বা রক্তের যে কালার সেটা দেখে বোঝা যায় যে 2-3 দিন আগের এই ঘটনা ঘটেছিল মেয়েটার সাথে। শীতকাল যেহেতু বডিটা ততটা খারাপ হয়নি, তবে পুরনো একটা বডি। আরো একটা ব্যাপার বোঝা যায় যে বডিটা ছিল কোমর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত। বডিটা যে ভাগ করা হয়েছে সেটা কোনো করাত টাইপের জিনিস দিয়ে করা হয়েছে। এবার পুলিশ সব অটো ড্রাইভারদের কাছে জিজ্ঞাসাবাদ করে। অটো ড্রাইভাররা এই পর্যন্ত যা যা দেখেছিল শুনেছিল সব ব্যাপারটা বলে। খালিদ মোমিন পুলিশকে জানিয়েছিল যে ভদ্রলোক তর্ক করছিল তার সাথে, 45-46 এরকম বয়স হবে। ভদ্রলোক একটা লাল শার্ট আর একটা খাকি প্যান্ট পরেছিল। এবার
পুলিশ স্টেশনের ভেতরের সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে। পুলিশ সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পেয়েছিল যে সত্যি সত্যি ভদ্রলোক 5:30টার একটু পরেই ছুটে সেই স্টেশনের ভেতরে গেছিল, একটা ওয়াশরুমের দিকে গেছিল। তবে সেই জামা প্যান্ট পরা কোনো মানুষকে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়নি। ভালো করে যখন ফুটেজগুলো চেক করা হয় তখন দেখা গেছিল যে ওয়াশরুম থেকে সেই ভদ্রলোক বেরিয়েছিল, তবে পরনে সেই লাল রঙের শার্টটা আর ছিল না। এবারে তার পরনে ছিল একটা চেক শার্ট, তবে প্যান্টটা সেই খাকি প্যান্ট, সেটাই ছিল। এবার অত লোকজনের মধ্যে পুলিশের একটাই কাজ যে ওই ভদ্রলোক আসলে কে সেটা খুঁজে বের করা। অন্যদিকে পুলিশ টিম সব জায়গায় খবর দিয়েছিল যে আশেপাশের কোনো এরিয়াতে কোনো মিসিং কমপ্লেন রয়েছে কিনা। যেহেতু কোমর থেকে পা পর্যন্ত বডি পার্ট পাওয়া গেছে, তাহলে যে মেয়েটা মারা গেছে তার শরীরের ওপর অংশটা, সেটাও পুলিশ আশা করেছিল অন্য কোনো এরিয়াতে এইভাবে ব্যাগে বন্ধ অবস্থাতেই হয়তো পাওয়া যাবে। সেই বিষয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলোকে অ্যালার্ট করে দেওয়া হয়, তারা যেন ঠিক মতো খোঁজ খবর নেয়। পুলিশ দেখে যে ওই টাইমটা, যে টাইমটা ট্রেনটা এসেছিল ওই কল্যাণ স্টেশনে, ঠিক ওই সময়তে আর কোথায় কোথায় যাওয়ার ট্রেন বা ওই সময়ে কোন কোন ট্রেন সেই স্টেশনে এসে দাঁড়িয়েছিল, সেই ট্রেনগুলো কোন কোন স্টেশন থেকে আসছে, সেই সমস্ত স্টেশনের সিসিটিভি ফুটেজগুলো চেক করা হচ্ছিল। আর ওই জামা কাপড় পরা কোনো মানুষকে ওই স্টেশনগুলোতে দেখা গেছে কিনা সেই বিষয়ে খবর নেওয়া হচ্ছিল। খুব সহজেই ঘটনাগুলো বলে ফেলা যায়, তবে যখন করা হচ্ছিল সত্যি সত্যি একটা কঠিন কাজ, একটা বড় কাজ। তো পুলিশ এটা করছিল। তো পুলিশ দেখেছিল যে ওই চেক শার্ট আর ওই খাকি প্যান্ট পরা একজন মানুষকে ওই স্টেশন থেকে 125 কিলোমিটার দূরে অন্য একটা স্টেশনের নাম টিটবালা, সেখানে সেই ভদ্রলোককে দেখা গেছে। সেই টিটওয়ালা স্টেশনের আরো আগের যে সিসিটিভি ফুটেজ, 5:30টায় ছিল কল্যাণ স্টেশনে। তো কল্যাণ স্টেশনে আসার আগে টিটওয়ালা স্টেশনে নিশ্চয় ওই ভদ্রলোক এসেছিল। তাহলে সেই টিটওয়ালা স্টেশনের আরো ভোরবেলার যে সিসিটিভি ফুটেজ সেগুলো যখন চেক করা হয়, তখন সত্যি সত্যি সেই ভদ্রলোককে টিটওয়ালা স্টেশনে হাঁটতে দেখা গেছিল ওই কালো ব্যাগটা হ্যান্ডেল ধরে। কিন্তু সেই সময় ওই ভদ্রলোকের সঙ্গে ওই ব্যাগটার হ্যান্ডেল অন্য আরো একজন লোক ধরেছিল। দুজন মিলে টিটওয়ালা স্টেশনে ওই ব্যাগটাকে নিয়ে হাঁটছিল। পুলিশ এবার অনুমান করে টিটওয়ালা স্টেশন থেকে উঠে ওই ব্যাগটা নিয়ে ওই ভদ্রলোক এসেছিল কল্যাণ স্টেশনে। এসে সে ওই ব্যাগটা ফেলে রেখে আবার টিটওয়ালা ফিরে গেছে, কারণ টিটওয়ালাতে তাকে চেক শার্টেও দেখা গেছিল, যেটা ভদ্রলোক ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে পড়েছিল। সে আবার টিটওয়ালা গেছিল, টিটওয়ালা থেকে উঠেছিল, তার মানে টিটওয়ালা স্টেশনের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। টিটওয়ালা স্টেশনে গিয়ে অত বড় একটা বিশাল ব্যাগ ভদ্রলোক এখানে যেমন একা তুলতে পারছিলেন না, নিশ্চয় টিটওয়ালা স্টেশনে তিনি নিজের বাড়ি থেকে যখন এসেছিলেন কোনো না কোনো অটো ড্রাইভারের অটোতেই বা অন্য কোনো ক্যাব ড্রাইভারের গাড়িতে উঠে এসে থাকবেন। পুলিশ এমনটা ধারণা করছিল। টিটওয়ালা স্টেশনের বাইরের বিভিন্ন অটো ড্রাইভারদের সাথে কথা বলা হয়। একজন অটো ড্রাইভার সিসিটিভি ফুটেজের যে ফটোগুলো সেগুলোকে জুম করে স্ক্রিনশট নিয়ে বিভিন্ন ফটো তৈরি করা হয়েছিল। যতদূর সম্ভব চেষ্টা করা হয়েছিল ফটোগুলোকে ক্লিয়ার করা। সেগুলো বিভিন্ন অটো ড্রাইভারদেরকে দেখানোর পর একজন অটো ড্রাইভার বলেছিল যে হ্যাঁ, কালো একটা ভারী ব্যাগ নিয়ে এক ভদ্রলোক ভোরবেলায়
তার গাড়িতে উঠে টিটওয়ালা স্টেশনে এসেছিল। অটোতে ব্যাগ তোলার সময় অটো ড্রাইভার সেই ভদ্রলোকের সাহায্যও করেছিল। ব্যাগটা খুব ভারী ছিল। ভদ্রলোকের চেহারা তার মনে নেই, তবে সে লাল শার্ট পরেছিল এটা অটোওয়ালার মনে ছিল। অটোওয়ালাকে জিজ্ঞেস করা হয় যে ভদ্রলোককে তুমি কোথায় থেকে গাড়িতে তুলেছিলে? তখন সে বলে যে ইন্দিরা নগর নামের একটা জায়গাতে আমি ভাড়াতে গেছিলাম, সেখান থেকে ফেরার সময় আমি ওই ইন্দিরা নগরের রাস্তার ধারে ভদ্রলোক নিজের ওই কালো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন রেলওয়ে স্টেশনে যাব, আমি তাকে নিয়ে এসেছিলাম। এবার এই ঘটনাটার যে পুলিশ টিম ইনভেস্টিগেশন করছে তার মধ্যে একজন ইন্সপেক্টরের নাম ছিল সঞ্জয়। সঞ্জয়ের কাছে একটা বেনাম নম্বর থেকে কল এসেছিল। সেই কলে বলা হয়েছিল যে ওই ভদ্রলোক যাকে আপনারা খুঁজছেন, সেই ভদ্রলোক সাই কৃপা চাল নামের একটা যে চাল রয়েছে, বিভিন্ন লোকজন যেখানে থাকে সেখানে থাকে ওই ভদ্রলোক। পুলিশ টিম ভদ্রলোকের একটা ফটো নিয়ে সেই এরিয়াতে সাই কৃষ্ণা চলের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। সাই কৃষ্ণা চালের সামনে যে বাচ্চারা খেলাধুলা করছিল তাদেরকে ওই ফটোটা দেখানো হয়। একটা ছোট্ট মেয়ে ফটোটা দেখে বলেছিল ওটা অরবিন্দ আঙ্কালের ফটো। এবার অন্য আরো কিছু বড় লোকজনদেরকে দেখানো হয় যে এই ফটোটা আপনারা চেনেন কিনা। তারাও কিন্তু চিনতে পেরেছিল, বলেছিল এটা অরবিন্দ নামের এক ভদ্রলোকের ফটো। এবার জিজ্ঞেস করা হয় যে অরবিন্দ তাহলে কোথায়? অরবিন্দের যে রুম, যে ফ্ল্যাট, সেটা দেখিয়ে দেওয়া হয়। সেটাতে লোকজন যায়, তখন দেখে যে অরবিন্দের ফ্ল্যাটে তালা বন্ধ। এবার পুলিশ টিম জিজ্ঞেস করে যে অরবিন্দের ফ্ল্যাটে কবে থেকে তালা বন্ধ? তারা বলে যে গত 2 দিন ধরে অরবিন্দের ফ্ল্যাটটা তালা বন্ধ। অরবিন্দ কোথায় কাজ করে জানতে চাইলে বলা হয় যে অরবিন্দ একটু দূরেই রয়েছে একটা কোম্পানি, সেখানকার ম্যানেজার অরবিন্দ। অরবিন্দের ব্যাপারে আরো জিজ্ঞাসাবাদে পুলিশ টিম জানতে পারে যে অরবিন্দ জৌনপুরের বাসিন্দা। অরবিন্দের 5 মেয়ে রয়েছে, তার মধ্যে সব থেকে বড় মেয়ে যার নাম প্রিন্সি তিওয়ারি, গত 6 মাস ধরে সেও অরবিন্দের সাথেই থাকে। তবে আশেপাশের লোকজনেরা বলে যে অরবিন্দ 2 দিন ধরে বাড়িতে নেই। তবে সেই প্রিন্সি তিওয়ারি প্রায় 1 সপ্তাহ ধরে বাড়িতে নেই। প্রিন্সি তিওয়ারি একটা কোম্পানিতে কাজ করত। গ্র্যাজুয়েশনের পরে সে নিজের বাবার কাছে এসেই থাকতো। এখানে চাকরি করতে সে চাইছিল, সে নিজের পায়ে দাঁড়াতে চাইছিল। তবে হঠাৎ করে প্রিন্সি কোথায় চলে গেছে সেটা আশেপাশের লোকজনেরা জানে না। এবার অরবিন্দ যেখানে চাকরি করে পুলিশ টিম সেখানে যায়। সেখানে গেলে অরবিন্দকে দেখতে পায় পুলিশ টিম, তাকে অ্যারেস্ট করে। অরবিন্দ তিওয়ারি যে কোম্পানিতে কাজ করতেন সেখানে পুলিশ টিম যায়, তাকে অ্যারেস্ট করে। তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার 22 বছর বয়সী মেয়ে প্রিন্সি তিওয়ারি সে কোথায়, ভদ্রলোক একদম অবাক হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন যে আমি জৌনপুর থেকে এখানে এসেছি রুজি রোজগারের উদ্দেশ্যে। আমি এখানে কাজ করি বহু বছর থেকে। আমার স্ত্রী আমার 5 মেয়েকে নিয়ে জৌনপুরেই থাকে। তো প্রিন্সি আমার বড় মেয়ে, সেও জৌনপুরেই আছে। এবার ভদ্রলোককে বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলো দেখানো হয়েছিল। তিনি তখনও মানতে রাজি হচ্ছিলেন না যে এগুলো তারই ফটো। তারপরে একটা সময় যেমন অন্যান্য সব অপরাধীরা মেনে নেয় যে দোষটা সে করেছে, তেমনি অরবিন্দ তিওয়ারিও মেনে নিয়েছিলেন। তিনি গল্পটা বলতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন তার 5 মেয়ে, 5 মেয়েই তার ভীষণ আদরের। তার বড় মেয়ে গ্র্যাজুয়েশনের পরে চাইছিল বাবার সাথে থেকে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে। বাবা রাজি।
6 মাস আগে বাবা নিজে মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিল। মেয়েকে নিয়ে আসার আগে তার জন্য একটা প্রাইভেট কোম্পানিতে কাজও ঠিক করা হয়েছিল। তারপরে সে চাকরিতে যাওয়া শুরু করে। কিন্তু মাত্র কয়েকদিন আগে মেয়ে বাবাকে বলেছিল যে তার অফিসের যে ম্যানেজার, মেয়েটার থেকে অনেক উঁচু পোস্টে কাজ করে, অনেক টাকা মাইনে তার, একজন মুসলিম যুবক যার সাথে মেয়েটার খুব ভালো সম্পর্ক, সেই যুবক মেয়েটাকে বিয়ে করতে চাইছে। মেয়েটারও একই ইচ্ছা। সে বাবাকে বোঝানোর চেষ্টা করছিল যে এই যুগে এসে আর হিন্দু মুসলিম আলাদা আলাদা এই ধরনের কিছু হয় না। বাবা এই ব্যাপারটা বুঝতে চাইছিলেন না। মেয়েকে বারবার বলছিলেন যে ওই সমস্ত কথা বাদ দিয়ে তুমি যদি চাকরি করতে যেতে পারো তাহলে ঠিক আছে, না হলে ওই কোম্পানিতে যাওয়ার দরকার নেই, আর না হলে তুমি আবার জনপুরে গ্রামের বাড়িতে ফিরে যাও। মেয়েটা বাবার কোনো কথাতে রাজি হচ্ছিল না, এমনকি বাবার সাথে তর্কও করছিল। পুলিশকে অরবিন্দ তিওয়ারি বারবার বোঝানোর চেষ্টা করছিল যে আমার মেয়ে ইঁদুরের বিষ খেয়ে ফেলেছিল নিজেই, আর আমি কি করব বুঝতে না পেরে এই সমস্ত ঘটনা ঘটিয়েছি। পুলিশ কিন্তু মেনে নেয়নি। এটাও বোঝা যায় পরের দিকে যে খাবারের সঙ্গে বাবা মেয়েকে ইঁদুরের বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল। মেয়ে মারা গেছিল। তারপরে মৃত্যুটাকে কনফার্ম করে নেওয়ার জন্য তার গলা চেপে দেওয়া হয়েছিল। তারপরে বাবা বাইরে গিয়ে 2খানা ব্যাগ কিনে এনেছিল আর কাঠ কাটার করাত কিনে এনেছিল। বডিটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। মাথা আর শরীরের উপর অংশ একটা ব্যাগে, অন্য আরো একটা ব্যাগ যেটা পরবর্তীকালে ধরা পড়েছিল প্রথম থেকে, যে ব্যাগটার ব্যাপারে আমি এতক্ষণ বলছিলাম। তো প্রথম ব্যাগটা কোথায় গেল সেটা যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন ভদ্রলোক একটা নদী আছে তার বাড়ির কাছাকাছি একটা এরিয়াতে, সে রাত্রেবেলায় সেটাও ফেলে এসেছিল ওই নদীতে। বডির বাকি অংশটা আরো একটা ব্যাগের মধ্যে সেই নদীতে পাওয়া গেছিল। ডুবুরিরা অনেক চেষ্টা করার পর ওই বডির বাকি অংশটা বের করেছিল, তবে মাথাটা কখনো পাওয়া যায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর ওই 47 বছর বয়সী ব্রাহ্মণ ভদ্রলোক সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়েকে মেরে ফেলার অপরাধে এখনো মুম্বাইয়ের একটা জেলে বন্ধ রয়েছে। ঘটনার ব্যাপারে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।